আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা সাস্টে 24-25 সেশনের কেমিস্ট্রির যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, খুব বুঝে বুঝে পড়বো। আর এই একটা বিষয় মনে রাখবা যে সাস্টের কোশ্চেনের প্যাটার্ন রিপিট হয়। তুমি যেই টপিক থেকে প্রশ্ন এই বছর পাইছো দেখবা আগামী বড় সেই টপিক থেকে 2-3টা প্রশ্ন চলে আসছে, এরকম হতে পারে। ঠিক আছে, টপিক কমন আসে সাস্টে, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তুমি দেখো এখানে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক না। তো SN1 এবং SN2 নিয়ে সুন্দরভাবে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা সবাই দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবা। 2 ডিগ্রি, এখানে প্রথম অপশন যে বলছে 2 ডিগ্রি RX এর বেলায় SN1 এবং SN2 সমানভাবে ঘটে, এটা সঠিক নাকি সঠিক না বলছে। প্রশ্নতে কিন্তু বলছে কোনটা সঠিক না। তো 2 ডিগ্রি RX এর বেলায় SN1 এবং SN2 সমানভাবে ঘটে, কেন ঘটে আমি তোমাকে দেখাই। দেখো SN2 বিক্রিয়ার সক্রিয়ত ক্রম হচ্ছে 1 ডিগ্রি, সক্রিয়ত ক্রম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা হচ্ছে SN1 বিক্রিয়ার সক্রিয়ত ক্রম, এবং SN2 বিক্রিয়ার সক্রিয়ত ক্রম হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে অ্যালকাইল হ্যালাইডের যে সক্রিয়তা ক্রম এখানে দেওয়া আছে SN1 এবং SN2 এর ক্ষেত্রে, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে 2 ডিগ্রি মাঝখানে, 2 ডিগ্রি দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে মাঝখানে, মানে এখানে বলছে যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বেলায় SN1 এবং SN2 সমানভাবে ঘটে, তাহলে এটা তো সঠিকই বলছে। দেখো সমানভাবে ঘটে, এটারও মাঝখানে এটারও মাঝখানে, তো এটা সঠিক। আর এক্স এর সক্রিয়তা ক্রম 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা কি সঠিক কিনা। হ্যাঁ, দেখো SN2 এর ক্ষেত্রে এই 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তাই না? তাহলে ঠিক আছে, 2 নম্বরও ঠিক আছে, এই অপশন ঠিক আছে, বি অপশন সঠিক বলছে। অস্থায়ী জটিল যৌগ গঠন করে। হ্যাঁ, তুমি SN2 বিক্রিয়াটা লিখো। SN2 বিক্রিয়া এটা, এই যে 3টা হাইড্রোজেন এবং এখানে একটা হ্যালাইড থাকে, তাই না? তারপরে কি হয় তোমরা জানো। তারপরে এখানে আসলে যে বেস থেকে যে OH মাইনাস আসে, সে OH মাইনাসটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এসে পেছন দিয়ে অ্যাটাক করে। পেছন দিয়ে অ্যাটাক করলে কি হয়, আমি এখানে একটু মুছে দেই। পেছন দিয়ে অ্যাটাক করলে কি হয় আমি একটু নিচের দিকে লিখি, দেখো এই যে এখানে আসলে এই যে এই এক্সটা এখানে ভেঙে যাচ্ছে, আর এদিকে এদিকে OH এসে যুক্ত হচ্ছে, এবং এখানে যে হাইড্রোজেন গুলো ছিল সেগুলো এইভাবে থাকে। মোটামুটি এরকম একটা কমপ্লেক্স তৈরি হয় এখানে, অস্থায়ী অস্থায়ী যৌগ গঠন করে। হ্যাঁ, এটা হচ্ছে এক স্টেপে হয়ে যায়, পরে এখানে ডিরেক্ট কি চলে আসে, CH3OH, এই বিক্রিয়া, মানে এখানে OH চলে আসে এবং এই যে হ্যালোজেনটা বের হয়ে যায়, বুঝতে পারছো? তো আসলে এখানে দেখো ওয়ান স্টেপ রিঅ্যাকশন SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে যায় এবং এখানে একটা অস্থায়ী যৌগ তৈরি হয়, এই জন্য এটাই সঠিক। তারপরে লাস্টে বলছে যে দুর্বল নিউক্লিওফাইল গতি নিয়ন্ত্রণ করে, এইটা সঠিক না। হ্যাঁ, দুর্বল নিউক্লিওফাইল এখানে গতি নিয়ন্ত্রণ করে না। কেন করে না সেটা একটু দেখো। আচ্ছা, আমি যে বিক্রিয়াটা মুছে দিছি সবকিছু, তো যদি না মুছে আমি তোমাকে এখানে একটু বুঝাই। একটু লক্ষ্য করো, এইখানে একটু লক্ষ্য করো যে এই যে OH মাইনাসটা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যে OH মাইনাস, হ্যাঁ এই যে OH মাইনাস এটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এই নিউক্লিওফাইলটা আসলে দুর্বল হয় না। হ্যাঁ, দুর্বল নিউক্লিওফাইল হয় না, এটা আসলে একটা শক্তিশালী নিউক্লিওফাইল হয়। এখানে যে OH মাইনাস দেখতে পারতেছো, এই OH মাইনাসের ঘনমাত্রার উপরে শুধু এই বিক্রিয়ার গতি নিয়ন্ত্রিত হয় না। এখানে আসলে তুমি এই যে SN2 লিখতেছো, এই 2 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে দ্বি আণবিক, মানে হচ্ছে দুইটা বিষয়ের উপরে, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড RX, আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল OH মাইনাস, এই দুইটা বিষয়ের উপরেই কি নির্ভর করে, বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে আর কি, নির্ভর করে। ঠিক আছে, তো অ্যালকাইল হ্যালাইড এবং এই যে নিউক্লিওফাইল, এই দুইটা বিষয়ের উপরেই বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়াটা দেখতেছো টোটাল, এই বিক্রিয়াটার হার নির্ভর করে। এই জন্য এটা SN2 বিক্রিয়া। আর এখানে যে দুর্বল নিউক্লিওফাইল বলছে এটাও ভুল বলছে, এখানে আসলে শক্তিশালী নিউক্লিওফাইল লাগে। ঠিক আছে, তো এই জন্য এইটা হবে উত্তর। হ্যাঁ, দুর্বল নিউক্লিওফাইল গতি নিয়ন্ত্রণ করে, এটা আসলে সঠিক না। বুঝতে পারছো? এখানে আসলে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে শক্তিশালী নিউক্লিওফাইল লাগে, কেন লাগে সেটা নিয়ে আসলে বিস্তারিত আমার আলোচনা আছে, একটা ভিডিও আছে, সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেটা তোমরা দেখবা। হ্যাঁ, সেটা নিয়ে এই ভিডিওতে বলতে চাচ্ছি না, বাট সংক্ষেপে তো মেইন রিজনটা তোমাদেরকে বললাম, যে অ্যালকাইল হ্যালাইড এবং এই যে নিউক্লিওফাইল দুইটার উপরেই গতিটা আসলে নিয়ন্ত্রণ করে। বুঝছো? শুধু দুর্বল নিউক্লিওফাইল গতি নিয়ন্ত্রণ করে না, আর নিউক্লিওফাইলটাও শক্তিশালী হইতে হবে, শক্তিশালী হইতে হবে, নতুবা এখানে এই বিক্রিয়ার গতি নিয়ন্ত্রিত হবে না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরের প্রশ্নতে চলে যাই। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MOH2 এর KSP দেয়া আছে এত, সম্পৃক্ত দ্রবণের পিএইচ কত? হ্যাঁ, অপশন দেওয়া আছে 3, 5, 7, 9। তো এটা তোমরা সবাই জানো যে যে MOH, এটাকে ভেঙে লিখতে হবে। আমি একটু এখানে দাঁড়াও। ওকে, MOH2 এটাকে এইভাবে লিখো, M2 প্লাস প্লাস OH মাইনাস, এখানে আসলে 2 অণু OH মাইনাস। তাহলে এটা তোমরা জানো যে এটা আসলে এটার ঘনমাত্রা যদি S, এটার ঘনমাত্রা 2S ধরতে হবে। তাহলে KSP যেটা, সেটা আসবে হচ্ছে S ইন্টু 2S, এবং সহগ যেহেতু 2, এই জন্য 2 দিয়ে উপরে স্কোয়ার হবে। হ্যাঁ, তো এখন আসলে এখানে কি আসতেছে, S ইন্টু 4S স্কোয়ার, তাহলে আসতেছে 4S কিউব, এবং এখানে KSP। তো সিম্পলি তুমি এখানে আসলে কি করবা, দেখো KSP দেওয়া আছে,
তাহলে কেএসপি যদি দেওয়া থাকে তাহলে এস কিউব হবে হচ্ছে কেএসপি ডিভাইডেড বাই 4 তাহলে যদি এস বের করতে চাও তাহলে কিউব রুট কেএসপি ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এই দিকটাতে একটু মুছে দিচ্ছি, এখানে একটু মুছে দিচ্ছি। এতটুকু আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এখানে কিউব রুট কেএসপি এর ভ্যালু কত, 5 ইন্টু 10⁻⁻16 ডিভাইডেড বাই 4। এখানে ক্যালকুলেশন করবা, যেটা উত্তর আসবে সেটাই উত্তর। ঠিক আছে, আমার কাছে এখন এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, একটা ক্যালকুলেটর থাকলে ভালো হতো। ওকে, এর পরের প্রশ্নে চলে যাই। অ্যামোনিয়া এবং পিসিএল3 এর বন্ধন কোণ কত ডিগ্রি? তোমরা জানো যে অ্যামোনিয়ার যে সংকরণ সেটা sp3, আর sp3 সংকরিত হলে হয় 109.5 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়ার লোন পেয়ার থাকার কারণে সেটা কমে যায়, 107 ডিগ্রি হয়ে যায়, এটা তোমরা জানো। তো এখানে 107 ডিগ্রি, কিন্তু 107 ডিগ্রিতে দেখো দুইটা আছে, একসাথে এখানে আছে, একসাথে এখানেও আছে। আর পিসিএল3 এখন বন্ধন কোণ কোনটা কোনটা সেটা দেখতে হবে। তো পিসিএল3 বন্ধন কোণ 120 ডিগ্রি কখনো হবে না। পিসিএল3 বন্ধন কোণ হচ্ছে 100 থেকে 103 এই রেঞ্জে হয়, তো 100 ডিগ্রি আর কি। হ্যাঁ, পিসিএল3 যে বন্ধন কোণ, কারণ পিসিএল3 একটা লোন পেয়ার থাকবে, তুমি যখন এখানে 3টা ক্লোরিন বসাবা এভাবে, এই লোন পেয়ারের কারণে বন্ধন কোণ কমে যায়। ঠিক আছে, কমে গেলে তারপরে সেটা 100 ডিগ্রি হয়ে যায়। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যান্সার, এখানে বি হচ্ছে অ্যান্সার। 120 হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, কারণ এই যে লোন পেয়ারের কারণে এই বন্ধনগুলো চেপে যায়। পরের প্রশ্নে চলে যায়। কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? হ্যালোফর্ম বিক্রিয়া তারাই দিবে যাদের CH3CHO গ্রুপ থাকবে। CH3CHO গ্রুপ থাকবে, এরা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, মনে রাখবা। তো প্রথম অপশন দেখো, প্রথম অপশনে CH3CHO গ্রুপ নাই, কিন্তু এটাকে তুমি যখন জারণ করবা, জারণ করলে অ্যালডিহাইড আসবে না, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড আসে। তো এটাকে যখন জারণ করবা তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে, আমি দেখাই, এটাকে একটু সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে আমরা এইখানে নিয়ে আসি। হ্যাঁ, তো এটা এখানে থাকুক। তো এখানে দেখো যে CH3CHO, এটাকে তুমি যদি জারণ করো তাহলে CH3CH2 CH3CHO আসবে, CH3CHO আসবে। এই CH3CHO তো এটা CH3COH, তাহলে এখানে CH3, দেখো একটু ভালোভাবে তাকাও, CH3CO গ্রুপ এখানে আছে কিনা, আছে, তাই না? তাহলে CH3CO গ্রুপ এখানে যেহেতু আছে, এর মানে এটা কি দিবে, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এর পরেরটা আসো, যে CH3CO গ্রুপ এটার মধ্যে আছে কিনা, এটার মধ্যে দেখো CH3CO গ্রুপ আছে। এটা যদি একটু ভেঙে লেখো আর কি, এরকম, তাহলে এটার মধ্যে CH3CO গ্রুপ আছে। এটাকেও তুমি যদি জারণ করো তাহলে CH3COCH3 এইটা আসবে। মানে এটাকে তুমি যদি জারণ করো তাহলে এই কিটোনটা আসবে। হ্যাঁ, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, এখানে তো অ্যালডিহাইড আসবে না, এখানে আসবে হচ্ছে কিটোন। তাহলে এই যে এটার মধ্যে CH3CO গ্রুপ আছে, কিন্তু এটার মধ্যে এটার যে স্ট্রাকচার দেখো CH3CONH2, তো এখানে যে স্ট্রাকচার দেখতেছো এই স্ট্রাকচারে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার থাকে। সেই লোন পেয়ার কি করে, এখানে রেজোনেন্সে অংশগ্রহণ করে। হ্যাঁ, কার্বনিলের যে কার্বনিলের রেজোনেন্সে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার কারণে এই পুরো যৌগের ইলেকট্রোফিলিসিটি কমে যায়। হ্যাঁ, রেজোনেন্সে অংশগ্রহণ করার কারণে CH3CO- এবং এখানে এখানে ডাবল বন্ড হয়ে NH2 প্লাস হয়ে যায়। তো এইরকম রেজোনেন্স হওয়ার কারণে এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, জাস্ট বিকজ অফ এখানে রেজোনেন্স হওয়ার কারণে। এই যে নাইট্রোজেন উপস্থিত আছে, অন্য যে যৌগগুলো দেখতেছো এগুলোর মধ্যে দেখো কোনো নাইট্রোজেন বা সালফার এই টাইপের কিছু আছে নাই, তো এই জন্য ওইগুলো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। বাট এটাতে CH3CO আছে থাকলেও এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, এটা হচ্ছে এক্সেপশনাল কেস। হ্যাঁ, এখানে নাইট্রোজেন উপস্থিত আছে এই কারণে, তো এটা মনে রাখো। এর পরের প্রশ্নে চলে যাই। দেখো যে কার্বক্সিল গ্রুপ, সায়ানাইড, এটা হচ্ছে মিথক্সি এবং এটা অ্যামিন, এই যে নির্দেশক গ্রুপগুলা এরা আসলে কোনটা কি নির্দেশ করতেছে সেটা তোমাকে আমি একটা ট্রিক্স বলে দিই, কখনো তুমি আর ভুলবা না যে কোনটা অর্থ, কোনটা মেটা, কোনটা প্যারা। ইলেকট্রন দেখো এখানে আসলে বেনজিন রিং। হ্যাঁ, এটা বেনজিন রিং। বেনজিন রিং এর উপরে যদি XY থাকে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স যদি গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই হয়, তাহলে এরা হবে হচ্ছে অর্থ প্যারা। হ্যাঁ, অর্থ প্যারা, কখনো ভুলবা না, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স, ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স যদি লেস দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই হয়, তাহলে এরা হবে হচ্ছে মেটা, শেষ। হ্যাঁ, এখন তুমি দেখো বেনজিন রিং এ যদি, বেনজিন রিং এর উপরে যদি COOH থাকে তাহলে বলো তো এটা হচ্ছে এক্স, ওয়াই, অক্সিজেন হচ্ছে ওয়াই, তাহলে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেন, তাহলে এই যে ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এইটা খাটতেছে। যেহেতু এটা খাটতেছে তাহলে এটা কি মেটা নির্দেশক, তাহলে এটা প্রথমটা হচ্ছে মেটা নির্দেশক, তাহলে মেটা দিয়ে অ্যান্সার শুরু হবে। এইটা মেটা আছে, এখানে মেটা আছে, অর্থাৎ এ না হয় বি, এ না হয় সি, যে কোনো একটা উত্তর হবে। তো এরপরে সিএন, সিএন কি মেটা মেটা নির্দেশক নাকি বলো? এই যে বেনজিন রিং, তুমি বেনজিন রিং এর উপরে যদি সায়ানাইড গ্রুপ বসে দাও, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি অর্থাৎ ওয়াই এর বেশি, তাহলে এটাও আসলে মেটা নির্দেশক। তাহলে এই যে মেটার পরে মেটা চলে আসছে।
বুঝতে পারছো? তাহলে ম্যাটার পরে ম্যাটার যখন পেয়ে গেছো তখন বাকি দুটো অবশ্যই অর্থপ্যারা হবে। তো এমনিতে অর্থপ্যারা এখান থেকেই দেখো, এটা হচ্ছে এক্স, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এবং এই যে কার্বন, কার্বন যদি ওয়াই হিসেবে কাজ করে তাহলে ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা কম, মানে এই যে দেখো অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে? এবং এখানে নাইট্রোজেন, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কি? বেশি, হাইড্রোজেনের কম, এই জন্য এটা অর্থপ্যারা নির্দেশক। তাহলে এখানে উত্তর হচ্ছে এ। বুঝতে পারছি? উত্তর হচ্ছে এ। মেটা মেটা, অর্থপ্যারা অর্থপ্যারা। আশা করি অর্থপ্যারা নির্দেশক নিয়ে তোমার আর কোনো প্রশ্ন তোমাকে দিয়ে আটকাতে পারবে না, ঠিক আছে? জাস্ট তুমি জাস্ট এই দুটো পয়েন্ট মনে রাখো। পরবর্তী প্রশ্নে যাই। নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর সমান সমান কি? এখানে অপশনগুলো লেখা হয় নাই। এমভিআর সমান সমান হচ্ছে এনএস বাই টু পাই। হ্যাঁ, এটাই উত্তর। এটাই কি উত্তর? এনএস বাই টু পাই। তো অপশনে ছিল এরকম এনএস বাই টু, এনএস বাই টু পাই, এম টাইপের ইত্যাদি টাইপের ছিল আর কি। তো এগুলো হচ্ছে উত্তর না। উত্তর কোনটা? উত্তর হচ্ছে এইটা। পরের প্রশ্নে যাই। তো এই ম্যাথটা একটু আমরা মনোযোগ দিয়ে দেখি। 0.25, এই ম্যাথটা একটু দেখো। এটা আসলে, এটা কিন্তু অনেক ধরনের প্রসেস আছে করার। তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও বা শর্টকাটে করতে চাও, বিভিন্নভাবে এটা আসলে করা যাবে। তো আমি যেটা আসলে সিম্পলিয়েস্ট ওয়ে সেটা আমি করার চেষ্টা করতেছি। 0.25 ঘনমাত্রার 480 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে তুমি দ্রবণকে প্রশমিত করবা। তো প্রশমিত করতে গেলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে SVE সমান সমান SVE। হ্যাঁ, SVE অফ HCl এই পাশে দাও, SVE অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এই পাশে দাও, বা যে কোনো এক পাশে দিলেই হবে। এখানে উভয় পাশে যে ই তুল্য সংখ্যা সেটার মান 1, কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল HCl এর সাথে বিক্রিয়া করে। যখন বিক্রিয়া ঘটাও তোমরা তখন দেখতে পারবা। তো এখন আসলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা, এস এর জায়গায় 0.25 বসায় দাও, এবং ভি হচ্ছে 480 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 3 লিটারে নিয়ে নিছো। আর তুল্য সংখ্যার মান তো 1, সেটাই ভাবে লিখে দাও। এবং এখানে যে এস এর মান কি? এস 10x/m, সূত্র জানো তোমরা, 10x/m। তো 10x, এক্স এর পার্সেন্টেজ দেওয়া আছে 36.5 ডিভাইড বাই এম, এমও হচ্ছে 36.5, কারণ HCl এর যেই ভর দেখো, HCl এই ক্লোরিন হচ্ছে 35.5 এবং হাইড্রোজেন হচ্ছে 1, যোগ করলে কত? 36.5। তো এটার সাথে তোমাকে গুণ দিতে হবে হচ্ছে 1.20, কারণ এখানে এখানে তো HCl এর ঘনত্বটা 1.20 বলে দিছে। যখন ঘনত্ব সাধারণত যখন তখন পানির কাজ করো, পানির নিয়ে যখন আমরা কাজ করি তখন 1 গ্রাম পার ml থাকে ঘনত্ব ধরা হয়, এজন্য আসলে ঘনত্ব দিয়ে গুণ করা হয় না। HCl এর যে ঘনত্ব সেটা বলে দিচ্ছে, এই জন্য এখানে HCl এর ঘনত্ব দিয়ে তুমি গুণ দিয়ে দিবা 1.20 দিয়ে। এখানে বাকি আছে হচ্ছে ভি, আর ই তো আমরা লিখবো না, কারণ E1, HCl এর E1। তো এই পুরো ব্যাপারটাকে তুমি যখন ক্যালকুলেশন করবা তখন ভি এর ভ্যালু আসবে হচ্ছে 10 ml। হ্যাঁ, ভি এর ভ্যালু কত আসবে? 10 ml আসবে, ঠিক আছে? তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। যারা হচ্ছে এই সূত্রটা আসলে ভালো মতো বুঝো, তারা এটা সহজেই করে ফেলতে পারবা। এন্ড এটা আসলে ভেঙে ভেঙে অন্যভাবে ডিটেলসও করা যায়। পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করি। 1 লিটার দ্রবণে এত মোল ক্লোরাইড আয়ন আছে, বলছে যে এটার ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? তো তুমি ঘনমাত্রা দেখো, অপশনে সবগুলো ppm দেওয়া আছে। তো ppm এর সূত্র কি? ppm এর সূত্র জানো যে Sm ইনটু 1000, Sm ইনটু 1000, এই সূত্র দিয়ে তুমি করে ফেলতে পারতেছো। তাহলে এস হচ্ছে, এস এর এখানে ঘনমাত্রা কি দেওয়া আছে? এখানে মোল সংখ্যা দেওয়া আছে। তুমি জানো যে n সমান সমান SV, তাহলে s সমান সমান n বাই ভি। তাহলে n বাই ভি ইনটু m ইনটু 1000 লেখা যায় না? তাহলে এখানে ভি লিটারে হবে, ঠিক আছে? ভি এখানে লিটারে। তো n দেখো দেওয়া আছে মোল সংখ্যা 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে মোল সংখ্যা। নিচে হচ্ছে আয়তন, আয়তন 1 লিটার দেওয়া আছে। হ্যাঁ, আয়তন দেওয়া আছে 1 লিটার, ইনটু এম, এম কত? ক্লোরিনের 35.5 আণবিক ভর, ইনটু 1000। তো দেখো এটাকে যখন তুমি ক্যালকুলেট করবা তখন আসবে হচ্ছে 355 ppm পার্টস পার মিলিয়ন। কিভাবে হয়েছে হাতে কলমে ক্যালকুলেশন করে যদি বোঝার চেষ্টা করো। এই যে নিচে 100 দিয়ে ভাগ হবে, এখানে 10 থাকবে, কাটাকাটি গিয়ে এখানে 10 থাকবে, এই 10 এর সাথে এটা গুণ হবে, হয়ে 355 হবে। আশা করি বুঝতে পারছো। এর পরেরটা দেখো। এত গ্রাম 50% বিশুদ্ধ লোহার আকরিককে সালফুরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 100 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হয়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের ঘনমাত্রা চাইছে। হ্যাঁ, এটা দেখো কিভাবে করবা। তো এই ম্যাথটা দেখো, এটা কিভাবে করছে। 1.1170 গ্রাম 50% বিশুদ্ধ লোহার আকরিককে, তুমি লোহা এই যে লোহার আকরিককে তুমি যখন সালফুরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া দাও, তখন এখানে আসলে ফেরাস সালফেট তৈরি হয়। এবং তোমরা জারণ বিজারণ আয়ন সমতাকরণ পড়ছো, সেখানে তোমরা জানো যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান সমান হচ্ছে 5 মোল ফেরাস সালফেট। হ্যাঁ, এটা তোমরা জানো যে 5 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে আসলে বিষয় হলো যে তুমি এই সূত্র দিয়ে করবা, SVE সমান সমান SVE। এখানে তুমি দিবা হচ্ছে ফেরাস সালফেট, এই পাশে দাও ফেরাস সালফেট, আর এই পাশে দাও হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে SV সমান সমান N লিখতে পারো, আর N সমান সমান W/M ও লিখতে পারো। W/M ইনটু E, এখানে দিবা হচ্ছে ফেরাস সালফেট, আর এই পাশে SVE ইনটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা ঠিক থাকলো। এখন W/M, W কার? এই যে বিশুদ্ধ লোহার আকরিকের সাথে তুমি যে মিশাইছো, তখন যে ফেরাস সালফেট আসছে, এই ফেরাস সালফেটের যে এখানে 50% বিশুদ্ধ এত গ্রাম এটা দেওয়া আছে, এইখান থেকে বের করতে হবে।
তো এখানে ডাব্লুটা বের করার সিস্টেম হচ্ছে, তোমার ডাব্লু আছে হচ্ছে 1.1170, কিন্তু সেটা আছে 50% 50% বিশুদ্ধ, মানে হচ্ছে 50 কে 100 দিয়ে ভাগ, এটার সাথে গুণ দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ডাব্লু। নিচে টান দিয়ে এম লিখো। এম হচ্ছে আয়রনের ভর কত? 55.85 আয়রনের ভর তুমি বসায় দিছো। কিন্তু এইখানে এই যে ফেরাস সালফেট, তোমাকে আমি একটু আগেই বললাম যে ৫ মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এটা হচ্ছে ১ মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এজন্য এই পাশে ১ এবং এই পাশে ই এর মান হবে ৫। ঠিক আছে? তো এখন এই যে এখানে দেখো এস, এস কত? এস হচ্ছে তুমি বের করবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এস, দেখো ঘনমাত্রা যেটা চাইছে, এই যে ঘনমাত্রা কত সেটা তুমি বের করবা। এবং এখানে যে ভি, ভিটা হচ্ছে ১০০ এমএল। তো ১০০ এমএল কে তুমি লিটারে নিছো ১০০০ দিয়ে ভাগ দিয়ে ইনটু ৫। দেখো বুঝতে পারছো কিনা? খুবই সহজ। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা এখানে তো আসলে আর জায়গা নাই, এজন্য একটু মুছে নিচ্ছি উপরের দিকে এইখানে। তো এখন দেখো এখানে তুমি বের করবা হচ্ছে এস। এই এসটা তুমি যখন বের করবা, উভয় পাশে কাটাকাটি করে দেখবা যে 0.02 আসবে মোলার। ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর দিয়ে সার্চে ক্যালকুলেটর অ্যালাউড, এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে তোমরা করে ফেলতে পারবা। দেখবা যে আসবে 0.02 অ্যান্ড এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো এইটা তোমরা আশা করি বুঝতে পারছো। এবং আমরা এখন পরের ম্যাথে চলে যাব। সেটা হচ্ছে, দেখি কি প্রশ্ন? আবদ্ধ পাত্রে গ্যাসীয় এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে। তো এটার যে কোনটা সঠিক না। তো এখানে আসলে ডেল এইচ নেগেটিভ দেখতে পারতেছো। তার আগে এখানে চাপ নিয়ে বলছে। চাপ বাড়ালে আমরা জানি যেদিকে গেলে মোল সংখ্যা কম, সাম্যাবস্থা সেদিকে যায়। চাপ বাড়ালে যেদিকে গেলে মোল সংখ্যা কম, সাম্যাবস্থা সেদিকে যায়। তাহলে এদিকে ডান দিকে যাবে। তুমি যদি চাপ বাড়াও তাহলে মোল সংখ্যা ডানে কম, মানে সাম্যাবস্থা ডান দিকে যাবে। তাহলে চাপ বাড়ালে উৎপাদন বৃদ্ধি পায়, এটা সঠিক। চাপ বাড়ালে ডান দিকে যেহেতু যাবে সাম্যাবস্থা, তাহলে উৎপাদনও বাড়বে। কিন্তু চাপ বাড়াইলে উৎপাদন কমবে, এটা তো ভুল। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? বি হচ্ছে এখানে অ্যান্সার। আর বাকি যে ২ টা সেই ২ টাও সঠিক। চাপ বাড়াইলে যেদিকে গেলে মোল সংখ্যা কমে, সাম্যাবস্থা সেদিকে যায়। এটা আশা করি বুঝতে পারছো। এতে গ্রিগনার্ড বিকারকের সাথে, এটা হচ্ছে ভুল লিখছি। তো এখানে একটু সংশোধন হবে। গ্রিগনার্ড বিকারকের সাথে কোন যৌগের বিক্রিয়া ঘটাতে হবে? তো গ্রিগনার্ড বিকারক তুমি একটা লিখো যে CH3MgBr, এটা একটা গ্রিগনার্ড বিকারক। এটার সাথে তুমি, গ্রিগনার্ড বিকারক মানে হচ্ছে RMgX, হ্যাঁ? RMgX, এটাকে গ্রিগনার্ড বিকারক বলে। তো এই RMgX এর সাথে তুমি কোনটা বিক্রিয়া দিবা? এখানে তুমি যদি অ্যাসিটন বিক্রিয়া দাও তবেই ৩ ডিগ্রি অ্যালকোহল আসবে। হ্যাঁ? অ্যাসিটন হচ্ছে CH3 COCH3, মানে এটা হচ্ছে প্রোপানন যেটা। এটা যখন তুমি বিক্রিয়া দাও তখন কি হয়? এখানে একটু ভালোমতো মনোযোগ দিয়ে দেখো যে এখানে আসলে কিভাবে হয়। তো দেখো এখানে, সেটা একটু মুছে দেই আগে। এখানে যেটা হয় যে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। এজন্য সে বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টান দিতে চেষ্টা করে। এবং এখানে ম্যাগনেসিয়াম আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়। তো এইখানে তোমরা জানো যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টান দেয়। টান দিলে এখানে আসলে আংশিক ধনাত্মক, এখানে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়। তো এই যে ঋণাত্মক প্রান্ত আছে, ঋণাত্মক প্রান্ত এসে এইখানে ধনাত্মক প্রান্তে অ্যাটাক করে। করলে তারপরে কি হয় দেখো, CH3 সি এখানে এসে ওই CH3 যেটা ধনাত্মক প্রান্ত সেটা এখানে এসে যুক্ত হয় এবং এখানে আরেকটা CH3 ছিল সেটা তো থাকেই। এবং এইখানে অক্সিজেনের সাথে এই যে এই ধনাত্মক প্রান্তে যে এই অক্সিজেনের সাথে এখানে যে বসবে। তো OMgBr তৈরি করবে। MgBr তৈরি করবে। OMgBr। তারপরে এটাকে তুমি যখন পানি দিয়ে দিবা, হ্যাঁ? তখন আসলে এখানে CH3 COH এবং এখানে CH3, এখানে CH3 তৈরি করবে। ঠিক আছে? তো এটা দেখো এই যে অ্যালকোহলের যে গ্রুপ, অ্যালকোহলের যে OH গ্রুপ, এটা এখানে আছে। তো এটা যেই কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনের সাথে সরাসরি ৩ টা কার্বন যুক্ত। দেখো এজন্য এটা ৩ ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ? এই কালিটা মনে হয় বোঝা যাচ্ছে না। এখানে এটা দেখো। এটা হচ্ছে ৩ ডিগ্রি অ্যালকোহল। তো এই যে অ্যাসিটন, এটা হচ্ছে এখানে উত্তর। তুমি অ্যাসিটালডিহাইড দিলে অন্য একটা আসবে, ফরমালডিহাইড দিলে অন্য একটা আসবে, প্রোপানল দিলে অন্য একটা যৌগ আসবে। কিন্তু ৩ ডিগ্রি আসবে না। হয়তো ১ ডিগ্রি ২ ডিগ্রি আসবে। যখন ফরমালডিহাইড দিবা দেখবা ১ ডিগ্রি আসবে। যদি অ্যাসিটালডিহাইড দাও তাহলে দেখবা যে ২ ডিগ্রি আসতে পারে। তো এভাবে আসলে তুমি ৩ ডিগ্রি বের করতে গেলে তোমাকে প্রোপানন দেওয়া লাগবে, অ্যাসিটন দেওয়া লাগবে। যেটা আসলে CO গ্রুপের ২ পাশেই অ্যালকাইল গ্রুপ থাকে। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। এই যে Mg এই ম্যাথটা একটু দেখো। Mg থেকে Mg2+, তো Zn2+ থেকে Zn দেওয়া আছে, E0 এর ভ্যালু দেওয়া আছে। এটা হচ্ছে 1.61 ভোল্ট। তো তোমরা জানো যে E0 সেল সমান E0 অ্যানোড প্লাস E0 ক্যাথোড। এটা সবাই জানো। E0 সেল এখানে দেওয়া আছে 1.61 ভোল্ট, তাই না? আর E0 অ্যানোড, মানে অ্যানোড হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম 2+ এর জারণ হইছে। Mg থেকে Mg2+, 0 থেকে +2 জারণ হইছে। তাহলে জারণ বিভব এখানে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। তাহলে অ্যানোডে জারণ ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ যেটা E0 অফ Mg থেকে Mg2+, ঠিক আছে? ক্যাথোডে বিজারণ হইছে দেখো +2 থেকে 0, +2 থেকে 0। হ্যাঁ? এখানে +2 ছিল, এখান থেকে 0 হয়ে গেছে। এটা হচ্ছে বিজারণ হইছে। তো ক্যাথোডে বিজারণ হয়, জিংকের বিজারণ বিভব লিখো। Zn2+ থেকে Zn। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছো? এখন 1.61 সমান দেখো এখানে একটা বিষয় দেওয়া আছে যে এই যে Zn2+ থেকে Zn এর যে প্রমাণ বিজারণ বিভব সেটা দেওয়া আছে -0.76। তো এখানে এইটা ঠিক রাখো। Mg থেকে Mg2+
প্লাস হচ্ছে এই যে এইটার ভ্যালু দেওয়া আছে। এটার ভ্যালু কত দেওয়া আছে? দেওয়া আছে -76। তো এইটা তুমি ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করে তুমি নিজেই বের করো যে এটার ভ্যালু আসলে কত আসে। ঠিক আছে? তোমার এটা এইচডব্লিউ যেইটা এখানে ভ্যালু আসবে ওইটাই হবে এই উত্তর। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাই। এমএসডি এর পূর্ণরূপ কি? এমএসডিএস এর পূর্ণরূপ ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট। মনে রাখবা। পরের প্রশ্নে চলে যাই। ইথেন, ইথিন, ইথানল এবং ইথাইনে কার্বন পরমাণুর সংকরণ কোনটা? তো আমার একটা ভিডিও আছে সংকরণ নিয়ে। সেই ভিডিওটা দেখলে তোমরা খুব ক্লিয়ার হয়ে যাবে যে সংকরণ কেমনে বের করে। তো ইথেনে তোমরা জানো যে sp3 সংকরিত। ই ইথেন হচ্ছে sp3 সংকরিত এবং ইথিন sp2 সংকরিত। ইথানল, ইথানল হচ্ছে sp3 সংকরিত। ইথানল এখানে sp3 সংকরিত এবং আরেকটা কি আছে? ওয়েট এরপরে হচ্ছে ইথাইন। ইথাইনের সংকরণ হচ্ছে sp। তাহলে sp3, sp2, sp3, sp। দেখো কোনটা হয়। sp3 আগে, তারপরে sp2, তারপরে sp3, তারপরে sp। তাহলে সি হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা খুব সহজ ছিল। পরের প্রশ্ন 0.05005 মোলার ঘনমাত্রার আসলে একটু বানান ভুল আছে। ঘনমাত্রার বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? তো এখানে আসলে প্রথমত বেরিয়াম হাইড্রোক্সাইড ভেঙে হচ্ছে বেরিয়াম 2+ এবং 2OH- তৈরি করে। ঠিক আছে? তো তারপরে কি হয়? তারপরে যেটা হয় সেটা হচ্ছে POH তুমি এখান থেকে বের করতে পারো। মাইনাস লগ অফ OH। তো মাইনাস লগ অফ OH হচ্ছে 0.005। তো মাইনাস লগ অফ 0.005 এটার উত্তর আসবে হচ্ছে এখানে তুমি এখানে অবশ্যই তোমাকে 2 দিয়ে গুণ দিতে হবে। কারণ এখানে আসলে OH- 2 টা আছে। এজন্য 2 দিয়ে গুণ দিচ্ছ। 2 দিয়ে গুণ দিলে কত আসে? 0.01 আসে। ঠিক আছে? তাহলে মাইনাস লগ অফ 0.01 যতগুলা শূন্য এখানে দেখতেছো বা শূন্য দশমিকের পরে যতগুলা ঘর আছে অত উত্তর। মানে 2 উত্তর এখানে। আর চাইছে হচ্ছে পিএইচ। তো পিএইচ সমান সমান হচ্ছে 14 মাইনাস পিওএইচ। তাহলে 14 মাইনাস 2 সমান সমান হচ্ছে 12। এটা হচ্ছে পিএইচ এর ভ্যালু। হ্যাঁ? আশা করি বুঝতে পারছো। এখন পরের ম্যাথটাতে চলে যাই। এই প্রশ্নটা দেখো sp2, sp3 এবং sp3d সংকরণের ক্ষেত্রে জ্যামিতিক গঠনের অনুপাত কত বলতে কোনটা মানে আর কি আছে যাই হোক। তো এখানে আসলে দেখো প্রথমে sp2 সংকরিত হইলে সেগুলা কি হয়? সমতলীয় ত্রিভুজাকার হয়। ঠিক আছে? সমতলীয় ত্রিভুজাকার হয়। sp3 হইলে অবশ্যই চতুস্থলকীয় এবং sp3d দ্বিপিরামিডীয়। sp3d দ্বিপিরামিডীয় কিভাবে? যে PCl5 দেখো না তোমরা? হ্যাঁ, PCl5 ওইটা আরকি। এই যে এরকম PCl5। PCl5 কিন্তু sp3d সংকরিত। এটা তোমরা জানো। তো এরকম আরকি প্রথমটা অ্যান্সার। সমতুল ত্রিভুজাকার sp2। মিথেনের উদাহরণ দিই। তো মিথেন দেখো, মিথেন, মিথেন হচ্ছে CH, H, H, H। দেখো এরকম একটা পিরামিডীয় চতুস্থলকীয় আকৃতির। ঠিক আছে? চতুস্থলকীয় আকৃতির। তো sp3 সংকরিত যেগুলো আছে সেগুলা সব চতুস্থলকীয় এবং সব না কিছু ক্ষেত্রে লোন পেয়ার থাকলে যেমন পানি এবং মিথেনের পানি এবং যেমন পানি এবং অ্যামোনিয়া এগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? আচ্ছা। তো এমনিতে ইন জেনারেল sp2 মানে হচ্ছে সমতল ত্রিভুজাকার, sp3 হচ্ছে চতুস্থলকীয় এবং sp3d হচ্ছে দ্বিপিরামিডীয়। পঞ্চভুজীয়, অষ্টতলকীয়, পঞ্চভুজীয় এগুলো হবে না। দ্বিপিরামিডীয়। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে একটা চার্ট আছে বইতে এটা মুখস্থ করে নিবা। এরপরে দেখো যে এই যে এটা CH3 CH2 CH2 COONA মানে হচ্ছে সোডিয়াম বিউটানয়েড। সোডিয়াম বিউটানয়েড এটার সাথে তুমি যদি এখন দেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দাও, এটা লাইনটা ছেড়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিছো, দিলে উৎপাদ কোনটা আসবে? উৎপাদ কোনটা আসবে? এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। বুঝতে পারছো? তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিবে এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে দেখবে বইতে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াতে। তো এখানে আসলে কার্বন সংখ্যা একটা কমে যাবে। তো অবশ্যই প্রোপেন তৈরি হবে। কিন্তু 2 মিথাইল প্রোপেন তৈরি হবে কিনা এটা হচ্ছে বোঝার বিষয়। এখানে 2 মিথাইল প্রোপেন তৈরি হবে নাকি শুধু প্রোপেন তৈরি হবে সেটা একটু বোঝার বিষয়। এটা তোমরা বলো তো এটা কি করবা? এটা হচ্ছে শুধুমাত্র প্রোপেন উৎপন্ন হবে। এখানে 2 মিথাইল প্রোপেন হবে না। কারণ 2 মিথাইল প্রোপেন এখানে দেখো কেমনে হবে? সম্ভব না। জাস্ট এই যে এতটুকু। হ্যাঁ, এতটুকু। এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। এভাবে তুমি এখান থেকে জাস্ট প্রোপেন পাবা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এর পরের প্রশ্নতে যাই। B2O3 অক্সাইডীয় বিক্রিয়ায় পানির সাথে বিক্রিয়া করে কোনটা উৎপন্ন হয়? এটা হচ্ছে ডাইবোরেন ট্রাইঅক্সাইড। এটা যখন পানির সাথে বিক্রিয়া করে B2O3 এটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন আসলে বোরিক অ্যাসিড তৈরি করে। হ্যাঁ? বোরিক অ্যাসিড তৈরি করবে। এটা মনে রাখো। এখানে আসলে অনুপাতগুলো এখানে ৩ অণু বিক্রিয়া করে এবং এখানে আসলে ২ দিয়ে দিতে পারো। আচ্ছা, এভাবে হচ্ছে তুমি এটা মনে রাখতে হবে আসলে এটা বোরিক অ্যাসিড তৈরি করে। B2O3 পানির সাথে বিক্রিয়া করলে বোরিক অ্যাসিড তৈরি করে। বাকিগুলো তৈরি হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে স্টেবল কমপ্লেক্স হয় সবথেকে। অন্যান্যগুলা এজন্য উৎপন্ন না হয়ে বোরিক অ্যাসিডটাই উৎপন্ন হয়। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে এখানে আসলে এনজাইম কোনটা লাগবে? এখানে এটাই এনজাইম কি লাগবে সেটা চাইছে। এখানে আসলে ইনভার্টেজ এনজাইম লাগবে। ঠিক আছে? ইনভার্টেজ এনজাইম লাগবে।
পরের প্রশ্ন দেখি। কোন অক্সাইডগুলা উভধর্মী? দেখো এখানে আসলে কোন অক্সাইড উভধর্মী? সিলিকন ডাইঅক্সাইড যেখানে আছে সেটা তো আসলে বাদ। সিলিকন ডাইঅক্সাইড এখানে আছে এটা বাদ। সিলিকন ডাইঅক্সাইড এখানে আছে এটা বাদ। এবং এখানে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড ২ টাতে আছে। দেখো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এগুলা হতে পারে। এবং টিন অক্সাইড এটাও হইতে পারে। এবং এখানে এই যে সিলিকন ডাইঅক্সাইড আছে এটাও বাদ। অর্থাৎ এইটা উত্তর। ঠিক আছে? অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, টিন অক্সাইড এবং হচ্ছে লেড অক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড যেখানে আছে সেটা উত্তর হবে না। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে কি একটা প্রশ্ন বাদ থেকে গেছে? মোটামুটি আর কোন প্রশ্ন বাদ নাই। তো এই ছিল আলোচনা। মোটামুটি সাস্টের ২৪-২৫ সেশনের সকল প্রশ্ন নিয়ে আলোচনা হইছে। আশা করি তোমরা আলোচনাগুলো বুঝতে পারছো এবং তোমরা এগুলো চর্চা করো এবং এই টপিকগুলো ভালোমতো পড়ো। আর সাস্টের প্রিভিয়াস যে টপিকগুলো আছে, প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো খুব ভালোভাবে সলভ করো। তাহলে তোমরা হচ্ছে মানে এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে আসবে। তুমি যদি সাস্টের লাস্ট ১০ বছরের সব টপিক এনালাইসিস করে কেউ যদি পড়ে ফেলে, সে এক্সামে ২০ এর মধ্যে এট লিস্ট ১৪-১৫ আরামসে পেয়ে যাবে। ইনশাআল্লাহ আশা করা যায়। কারণ তোমার কোয়েশ্চেন এনালাইসিস করা আছে, কোয়েশ্চেন বুঝে, বুঝে পড়াশোনা করে আসছো। সাস্টে পড়তে গেলে তোমাকে অবশ্যই বুঝে, বুঝে পড়ে আগাইতে হবে। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো এবং তোমরা যারা এই কাজটা করছো তোমরা একটু কমেন্ট করো অ্যান্ড হচ্ছে কমেন্ট করো ক্লাসটা কেমন লাগছে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা ক্লাসগুলো করো এবং দেখো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।